এই দুঃখিত, একটু হচ্ছে হয়ে গেছিল, ফিনিশে চাপ লেগে গেছিল। হ্যাঁ, সরি। দেখো তো দেখা যায় কিনা। ফিনিশে চাপ লেগে গেছিল, এই জন্য হচ্ছে একটু প্রবলেম। দেখো তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না? দেখো, সবাই জয়েন করো, দ্রুত জয়েন করো। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে যে 1 মোল হাইড্রোজেনে, সবাই আসে নাই, 4 জন। পাঁচজন আসছে। আচ্ছা দেখো, তাহলে 1 মোল হাইড্রোজেন ও 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম এবং কত 32 গ্রাম হলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেনের সিআরএমএস এর অনুপাত কত? তাহলে এটা হচ্ছে যে আমাদের ভর দেওয়া আছে, আণবিক ভর। তাহলে আমরা কি নিছি? উপরে নিছি CH2, নিচে কত CO2। এটা হচ্ছে আরএমএস বেগ হাইড্রোজেনের ডিভাইডেড বাই কত আরএমএস বেগ অক্সিজেনের। তাহলে হাইড্রোজেন উপরে হইলে হাইড্রোজেনের ভর কোথায় হবে? নিচে। কারণ কি? এই যে ব্যস্তানুপাতিক, আরএমএস উপরে, ভর কি নিচে। তাহলে হাইড্রোজেনের ভর কত? 2। অক্সিজেন নিচে, অক্সিজেনের ভর কোথায় হবে? উপরে, 32। 32-এর 2 দিয়ে করলে কত হয়? ভাগ করলে 16 হয়। তাহলে ইকুয়াল টু √16 মানে কত? 4। তাহলে 4:1, অথবা অ্যান্সারে কি থাকবে? ডাইরেক্ট 4ও থাকতে পারে। এই 4ও কি অ্যান্সার? যদি 4:1 যে কথা, অনুপাত অনুপাত হচ্ছে কত? 4। এইভাবেও থাকতে পারে। যেটাই হোক, তাহলে এটা হচ্ছে কত? 4। তাহলে CH2:CO2 ইকুয়াল টু কত হবে? CH2:CO2 ইকুয়াল টু হবে, তাহলে দেখো 4 কত? 1। তাহলে এটা হবে ইকুয়াল 4 কত? 1। আর যদি উল্টা বলে, অক্সিজেন এই পাশে, হাইড্রোজেন ওই পাশে, 1:4। এটা যেন উল্টা পাল্টা না লাগে। অক্সিজেন আর হাইড্রোজেনের 1:4, হাইড্রোজেন অক্সিজেনের কত? 4:1, অথবা মানে শুধু 4ও থাকতে পারে অপশনে। দেখো, একটা সিলিন্ডারে রাখা একটা আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ। গ্যাসের তাপ প্রয়োগের ফলে চাপ কত হয়? n গুণ হয়, 9 গুণ বৃদ্ধি পায়। চাপ কি হয়? 9 গুণ বাড়ে। 9 গুণ যদি বাড়ে, তাহলে সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল ও গড় বর্গবেগ কত?
বর্গমূল গড় বর্গবেগ। দেখো চাপ কি করছে 9 গুণ, তাহলে বলছে যে আয়তন কি আছে, সেম আছে। ওই যে আমাদের যে সম্পর্ক সি প্রপোর্শনাল টু কত, রুট ওভার পি, সি প্রপোর্শনাল টু রুট ওভার পি। তাহলে সি টু ইকুয়াল টু কত হবে, রুট ওভার 9 গুণন সি ওয়ান, রুট ওভার 9 গুণন কত, সি ওয়ান। তাহলে সি প্রপোর্শনাল টু রুট ওভার পি কত হবে, সি টু ইকুয়াল টু রুট ওভার 9 সি ওয়ান। কারণ কি, এই যে রুটের কি সমানুপাতিক। তাহলে দেখো এটা হচ্ছে 3u, সি ওয়ানের মান কত দেওয়া আছে সি ওয়ানের মান দেওয়া আছে হচ্ছে ইউ। তাহলে এখান থেকে কত হবে, সি টু ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 9 সি ওয়ান, তার মানে কত 3u। চাপ 9 গুণ করলে আর এম এস বেগ কত হবে, 3 গুণ হবে। কারণ কি, চাপের সাথে বর্গমূলের সমানুপাতিক। নেক্সট, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার অণুগুলোর আরএমএস বেগ কত গুণ বাড়ে। আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে অণুগুলোর আরএমএস বেগ কত বাড়ে। ডিউ আসছে 15-16, সি প্রপোর্শনাল টু রুট ওভার কত, টি। তাপমাত্রা দ্বিগুণ, তাহলে সি টু ইকুয়াল টু রুট টু সি ওয়ান। তাহলে রুট টুর মান 1.41, তাহলে কত হবে 1.41 গুণ। তাপমাত্রা দ্বিগুণ করলে সি কত হবে, 1.41 গুণ। তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে কত, 25, 30, 35। তাদের মূল গড় বর্গবেগ কত, মূল গড় বর্গবেগ। এই টাইপের তিনটা ক্রমানুপাতিক, মানে একদম ক্রম অনুসারে বেগ আছে। তাহলে এটার বর্গমূল সি আর এম এস কত হবে, সি আর এম এস ইজ ইকুয়াল টু রুট ওভার 25 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার ডিভাইডেড বাই কত, 3। এটা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা। দেখো যে রুটের ভিতরে স্কোয়ার আবার ডিভাইডেড বাই 3, তাহলে এটা ক্যালকুলেটর ছাড়া আসলে বের করা সম্ভব না, কিন্তু এটা টেকনিক আছে। হ্যাঁ, তাহলে টেকনিকটা দেখো, ট্রিক্স কি হবে, এই যে মিডিলে যেটা থাকবে এইভাবে ক্রম, এটা থেকে দেখো 5 বেশি, আবার এটা থেকে এটা কি 5 বেশি। এই মিডিলে যেটা থাকবে এটার চাইতে একটু বেশি হবে। তাহলে 30 দশমিক কত, 2, 30.2 অথবা 30.3 অথবা 30 এরকমই হবে, একটা অপশনে থাকবে। তাহলে কি হবে, মাঝখানে যেটা থাকবে ওইটার চাইতে কি একটু বেশি, অ্যান্সার হবে কি মাঝখানেরটার চাইতে একটু বেশি। 20, 25, 30 এরকম আছে, অ্যান্সার কত হবে 25.2। অ্যান্সার কত হবে 25.2। এই যে মাঝখানের যেটা ওইটার চাইতে একটু বেশি। তাহলে এই টাইপের যদি ক্রমানুপাতিক থাকে মূল গড় বর্গবেগ, এটা আসে বিভিন্ন জায়গায় আসে, জাহাঙ্গীরনগরে জগন্নাথে আসছে, বাকৃবিতে আসে, আর কৃষিতে মানে আসার সম্ভাবনা আছে। তবে যেহেতু ক্যালকুলেটর যেগুলোতে ইউজ নাই ওগুলা দিলে এইভাবে আমরা ট্রিক্স দিয়ে করে দিব। হ্যাঁ, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 18-19। এন সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি 2 মিটার পার সেকেন্ড। অণুগুলোর আরএমএস দ্রুতি কত। এন সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি কি 2 মিটার পার সেকেন্ড। তাহলে সিআরএমএস ইকুয়াল টু রুট ওভার অণু কত, এন। এন সংখ্যক অণুর বেগ কত, 2। এই বেগের যেটা আছে এটা স্কোয়ার, আর ভাগ হবে কি এন সংখ্যকই দিয়া। যদি এন সংখ্যক থাকে যে স্কোয়ার, বেগের মানটা স্কোয়ার হবে, আর আছে কত এন সংখ্যক, আর নিচে হচ্ছে কি যে মোট এন সংখ্যক। তাহলে এ এন যদি কাইটা দেয় ইকুয়াল টু কত হবে 2 মিটার পার সেকেন্ড। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে। এন সংখ্যক অণুর প্রত্যেকটির দ্রুতি 2 মিটার পার সেকেন্ড। অণুগুলোর আরএমএস দ্রুতি কত। তাহলে আরএমএস দ্রুতি কত হবে, এন রুট ওভার এন 2 স্কোয়ার ডিভাইডেড বাই কত এন, এন কাটা দিলে 2। ষষ্ঠ 18-19 এইবারও আসছে, এবার 19-20 আসছে, 2-1টা বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা বিএসএমআরএসটিইউ, বিএসএমআরএসটিইউ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি। দেখো কোনো গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি থেকে বাড়িয়ে 200 ডিগ্রি করা হলো।
গ্যাসের গড় বেগ কত গুণ বাড়বে? গড় বেগ বলতে ওই যে সিআরএমএস বুঝাইছে আর কি, 100 ডিগ্রি থেকে বাড়িয়ে 200 ডিগ্রি করা হলো, তাহলে গ্যাসের গড় বেগ কত হবে? দেখো সবাই যেটা করবে, সবাই কি করবে, 2 গুণ ভাববে। 100 ডিগ্রি থেকে 200 ডিগ্রি করছে, তার মানে আলটিমেটলি কি করছে, 2 গুণ। না, এটা ভুল। কারণ দেখো 100 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্বিগুণ হয়েছে, কিন্তু আমাদের ক্যালভিনে কি দেখো তো কত হয়, T1 = 373, T2 = কত, 473। 373-এর দ্বিগুণ কি 473? না, এটা কিন্তু দ্বিগুণ না। তাহলে মোস্ট অফ দ্য এ নাম্বার অপশনে ছিল কি 1.41, কারণ সি প্রপোর্শনাল টু রুট ওভার কত, টি। সি প্রপোর্শনাল টু কত, রুট ওভার টি। তাহলে দেখো C2 = কত হবে, রুট ওভার 473 ডিভাইডেড বাই 373। ক্যালকুলেটর ছাড়া করা যায় না, এটা ক্যালকুলেটর ইউজ আছে, ওই বিশ্ববিদ্যালয়ে আসে, যেমন এই দুইটাতে ইউজ আছে, ক্যালকুলেটর ইউজ আছে। তাহলে এটার মান আসে কত, 1.13। এ নাম্বার অপশনে কত থাকবে, এই যে ভাববে যে টি কে কি করছে, তাপমাত্রা 2 গুণ করা হয়েছে, এটা কি আসলে 2 গুণ হয়েছে, 2 গুণ হয় নাই। তাহলে সবাই যে ভুলটা করে, এই যে এটা কি করে, C2 = √2 = 1.41 দাগায় দেয় কোনটা, এ নাম্বার। একদম কনফিডেন্টলি এ নাম্বার দাগায় সে মানে ভাবে যে পরীক্ষা ভালো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি, আমাদের এই যে 2 গুণগুলা খেয়াল রাখতে হবে, সেন্টিগ্রেড আর কি কেলভিন। তাহলে সেন্টিগ্রেডে 2 গুণ হইলেও এটা আসলে কিন্তু 2 গুণ না, কেলভিনে কিন্তু কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের সবগুলা তাপমাত্রাকে কেলভিনে নিয়ে তারপরে হিসাব করতে হবে। কি ধরনের ভুল, তাহলে এই যে 1.41 এটা কি হবে না, অ্যান্সার কত হবে, ডিতে যেটা থাকবে 1.13, এটা কি হবে অ্যান্সার। এই টপিকস ক্লিয়ার কিনা একটু বলো তো, এটা ক্লিয়ার কিনা, গড় বেগ সংক্রান্ত সবকিছু ক্লিয়ার কিনা? গড় বেগ সংক্রান্ত সবকিছু ক্লিয়ার কিনা? দুই নাম্বার কোশ্চেনের ফার্স্ট এন। আচ্ছা দেখো, এন সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি কত, 2। অণুগুলোর আরএমএস দ্রুতি কত হবে? এইটা খেয়াল করো, এইখানে হচ্ছে বেগ দেওয়া আছে কয়টা, 3টা। হ্যাঁ, এখানে বেগ দেওয়া আছে কত, 3টা, 3টার আলাদা আলাদা বেগ। 3টার বেগ দেওয়া আছে কত, আলাদা আলাদা ভাবে 25, 30, 25। যদি আমাদের এখানে 3টাই 25 থাকতো, সাপোজ এখানে আমাদের বেগ আছে 3টাই কি 25, 25, 25। হ্যাঁ, তাহলে 3টাই 25 আছে, তাহলে আমাদের সূত্রটা কি হইতো, রুট ওভার আমরা 25 স্কোয়ার 25 স্কোয়ার 25 স্কোয়ার এইভাবে না লিখে কি করতাম, 3 গুণন 25 স্কোয়ার এইভাবে লিখতাম না। আর নিচে হচ্ছে কয়টা আছে, 3টা, 3 এইভাবে লিখতাম যে 3টা বেগ আছে, 3টা সেম বেগ। সেম বেগ হইলে আমরা 3বার গুণ না দিয়ে কি করতাম, এইভাবে 25 স্কোয়ার যুগ 25 স্কোয়ার যুগ 25 স্কোয়ার, এই 3টা যোগ করলে কি হয়, 325 স্কোয়ার হয় না। 3টা 25 স্কোয়ার যোগ করলে কত হয়, 325 স্কোয়ার। এই তাহলে এই জন্য এনটা কি করে দিছি, 3। এখন এখানে বলছে এন সংখ্যক আছে, এন সংখ্যকের বেগ কি একই, 2। তাহলে এই যে এন ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই কত, এন। এন ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই কত, এন। তাহলে দেখো এইখানে হচ্ছে আলাদাভাবে আমরা ওই যে বারে বারে দেওয়ার চাইতে ওই যে এন, এন সংখ্যক উপরে, এন সংখ্যক কি নিচে কাটা।
যদি 3টা বেগ থাকে 25 25 25, আমরা আলাদাভাবে যদি লিখতে যাই 25 স্কয়ার যোগ 25 স্কয়ার যোগ 25 স্কয়ার, এই 3টার জন্য আমরা এটা এইভাবে না লিখে কিভাবে লিখতে পারি, 3 গুণন 25 স্কয়ার ডিভাইডেড বাই কত 3, এই 3 3 কাটা দিতে পারি, ইকুয়াল টু কত হয় 25। তাহলে n সংখ্যকের যদি বেগ সেম থাকে অ্যান্সার কি হবে, ওইটাই হবে। n সংখ্যকের বেগটা যদি 2 থাকে ওই অ্যান্সার কত হবে, 2 হবে। গড় বর্গ কত হবে 2, 25 থাকলে অ্যান্সার কত হবে 25। এখন কি বুঝছো কিনা ইসরাত? এখন বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো। দেখো স্বাধীনতার মাত্রা 19-20 আসছে, 2টা বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, স্বাধীনতার মাত্রা এক পারমাণবিকের ক্ষেত্রে কি হয়, এক পারমাণবিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত 5, রৈখিক গতিতে 3, আবর্তনরত কণায় 5, ত্রিপরমাণুক বা বহু পরমাণুকের ক্ষেত্রে কত 6। এখন আমরা জানি গতিশক্তি আসলে কত, হাফ কেটি, হাফ কেটি। এখন কণা যত হবে এইখানে তত আসবে। দেখো এক পারমাণবিকের ক্ষেত্রে কত হয়, সমবিভাজন নীতির যে মাত্রাটা, এই মাত্রাটা কত 3, তাহলে এটার ক্ষেত্রে গতিশক্তি সমীকরণ কত হবে, যে হাফ কেটি আর এখানে 3 গুণন 3/2 কেটি, হাফ কেটির সাথে কত গুণ 3, 3/2 কেটি। দ্বিপরমাণুকের ক্ষেত্রে 5, তাহলে কত হবে 5/2 কেটি। রৈখিক গতিতে 3, 3/2 কেটি। আবর্তনরতা কণা 5, 5/2 কেটি। এই যে এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট, দ্বিপরমাণুকের ক্ষেত্রে 5 হইলে এটার ক্ষেত্রে গতিশক্তি কত 5/2 কেটি। এই যে এই জায়গাটা আসলে কার জায়গা, এটা সমবিভাজন নীতির যে মাত্রাটা, এই মাত্রা, তাহলে স্বাধীনতার মাত্রা হচ্ছে এই যে এই জায়গাটা। 6 হইলে কত হবে 6/2 কেটি, গতিশক্তি কত হবে 6/2। দেখো গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ, ক্লসিয়াসের একটা সমীকরণ আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু গড় মুক্ত পথ ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি ল্যামডা না, এটা গড় মুক্ত পথ ইকুয়াল টু গড় মুক্ত পথ, তাহলে এটা হচ্ছে 1 বাই কত ল্যামডা n স্কয়ার, এটা হচ্ছে উল্টা হয়েছে, দেখো এটা হবে পাই, এটা ল্যামডা, এটা পাই, এটা ল্যামডা। দেখো পাই এ স্কয়ার এন, 1 বাই কত পাই এ স্কয়ার এন, তাহলে এখানে হচ্ছে কত 1 বাই পাই স্কয়ার এন। আর একটা আছে ম্যাক্সওয়েলের সমীকরণ, ম্যাক্সওয়েলের সমীকরণে কত আছে 1 বাই √2 পাই এ স্কয়ার এন। ম্যাক্সওয়েলের সমীকরণে কত আছে 1 বাই পাই √2 পাই এ স্কয়ার এন। তাহলে দেখো এই যে গড় মুক্ত পথের 2টা সমীকরণ আছে, একটা হচ্ছে কি ক্লসিয়াসের আর একটা হচ্ছে কার ম্যাক্সওয়েলের। একটাতে √2 আছে আর একটাতে কি √2 নাই। তাহলে সবচেয়ে বেশি অনেক সময় কোশ্চেন আসে গড়মুক্ত পথের কোন সমীকরণটা বেশি উপযুক্ত বা বেশি সঠিক, এটা কার সমীকরণ হবে ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েলের সমীকরণটা হচ্ছে সবচেয়ে বেশি কি সঠিক। দেখো ক্লসিয়াসের ম্যাক্সওয়েলের, তাহলে সঠিক কোনটা, ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই পাই স্কয়ার এন, আর একটা আছে কত এটা ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু 1 বাই √2 পাই স্কয়ার এন। তাহলে সবচেয়ে বেশি সঠিক কোনটা, এই যে ম্যাক্সওয়েলের সমীকরণ, যেটাতে √2 আছে। এটা থেকে অঙ্ক আসে না, অঙ্ক আসলে ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটর সহ আছে এগুলাতে, এটা থেকে আসতে পারে, এমনি হচ্ছে এটা থেকে কি হয় না, আসে না। তাহলে দেখো যে এইখান থেকে হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ, গতীয় সমীকরণ কি 1/3mc², 1/3mc², এটা ডিরেক্ট সমীকরণটা আসে। গ্যাসের গতীয় সমীকরণ কত 1/3mc², 19-20 আসছে একটা বিশ্ববিদ্যালয়ে।
বায়ুর আর্দ্রতা মাপা হয় আমরা জানি হাইগ্রোমিটার দিয়ে। এই হাইগ্রোমিটারের যদি দুইটা পাঠের ব্যবধান কম হয়, তার মানে বায়ুটা কি আর্দ্র বা সিক্ত। পাঠের ব্যবধান যদি বেশি হয়, হাইগ্রোমিটারের পাঠ ব্যবধান বেশি হইলে কি হবে, বায়ুটা শুষ্ক। যদি পাঠের ব্যবধান ধীরে ধীরে কমে, বৃষ্টির সম্ভাবনা হয়। আর যদি হাইগ্রোমিটারে হঠাৎ করে কমে যায় অনেক, তাহলে এটা কি জ্বর হওয়ার সম্ভাবনা। হঠাৎ কমে গেলে জ্বর, ধীরে ধীরে কমলে বৃষ্টি। পাঠ ব্যবধান কম, বায়ুটা কি হচ্ছে আর্দ্র। পাঠ ব্যবধান বেশি, বায়ু শুষ্ক হাইগ্রোমিটারের। গতীয় সমীকরণ 1/3 mc স্কোয়ার। ক্লসিয়াসের সমীকরণ ল্যামডা ইকুয়াল টু 1/π² বা πd²n বলা হয় আর কি। ওই যে n হচ্ছে কি, আসলে n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। n হচ্ছে কি একক আয়তনে অণুর সংখ্যা। আর এইখানে যে এটা আছে, এই এর পরিবর্তে আসলে অনেক জায়গায় ডি ইউজ করা হয়, এ বা ডি অণুর ব্যাস। হ্যাঁ, ডি তাই তোমরা ইউজ করবা, ব্যাস। আর এখানে হচ্ছে যে কোনটার স্বাধীনতা মাত্রা কি, স্বাধীনতার মাত্রার সাথে কি সম্পর্ক, গতিশক্তি সম্পর্ক আছে। মাত্রা যত হবে গতিশক্তিতে কি 3/2 5/2, তাহলে এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। লাস্ট টপিকস, হ্যাঁ আজকের জন্য লাস্ট টপিকস, গতিশক্তি। এন মোল এর জন্য গতিশক্তি সমীকরণ কি, ইকে ইকুয়াল টু 3/2 nRT। এন মোল এর জন্য ইকে ইকুয়াল টু কত, 3/2 nRT। আর 1 মোলের জন্য হচ্ছে 3/2 কত, RT। তাহলে দেখো ইউজ ক্যালকুলেটর, মানে কি যেগুলাতে ক্যালকুলেটর আছে ওগুলাতে আসবে ক্যালকুলেটর ইউজ। আর এর মান জানি, তাপমাত্রা দেওয়া থাকলে আমরা কি করতে পারবো, গতিশক্তি বের করতে পারবো। এই যে এটা দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল হিলিয়ামের গতিশক্তি কত, এটা কোশ্চেন আসলো সাপোজ। আসলে এটাই আসে যে ক্যালকুলেটর ছাড়া যদি আসে, তাহলে এটা মুখস্থ রাখবা, 3741 জুল। 3741 জুল ম্যাক্সিমাম টাইম এটাই আসতো। তবে এখন আসার সম্ভাবনা 0%, কারণ এটা করতে গেলে ক্যালকুলেটর লাগবে। তাহলে 3/2 কত, আর টি। এই টি এর মানটা দেওয়া থাকবে, হ্যাঁ টি এর মান এই যে 27, টি এর মান দেওয়া থাকবে। দেখো আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি আর ইকুয়াল টু f/f কত, এফ গুণন 100%। এফ হচ্ছে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। সহজভাবে যদি শিখতে চাও, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট মান বাই বড় মান গুণন 100। তার মানে উপরেরটা অলওয়েজ কি হবে, ছোট হবে, নিচেরটা বড়। তার মানে এফ অলওয়েজ কি গ্রেটার দেন স্মল এফ। এই শিশিরাঙ্কের বাষ্পচাপের চেয়ে বায়ুর বাষ্পচাপটা কি হবে, অলওয়েজ বড়। এফ ইজ গ্রেটার দেন কি এফ। তাহলে উপরে ছোট, নিচে কি বড়। একটা কোশ্চেন দেখো, কোনো একদিনের শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেন্টিগ্রেড, শিশিরাঙ্ক কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা 70% হলে ওই দিনে বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত। আপেক্ষিক আর্দ্রতা 70% হলে ওই দিনে বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ দেওয়া আছে কত, 14 মিলিমিটার এইচজি। 10 ডিগ্রিটা আসলে কি শিশিরাঙ্কে, তার মানে এই 14টা কার মান, স্মল এফ। তাহলে আর ইজ ইকুয়াল টু f/f বা তাহলে আর এফ ইজ ইকুয়াল টু কত, r/f। চাইছে কি বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি এফ, এফ হচ্ছে কি বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, 14, আর নিচে হচ্ছে কত 70, নিচে 70, আর এখানে হচ্ছে 100। তাহলে এটা দিয়ে যদি কাইটা দাও তাহলে কত হবে, 7 দুগুণে 14 ইকুয়াল টু 20 মিলিমিটার এইচজি, মিলিমিটার
এইচজি। তাহলে এফ এর মানটা কত আসতেছে? 20 মিলিমিটার এইচজি। তাহলে দেখো এফ এর মানটা বড় আসতেছে না? এফ ইজ গ্রেটার দেন কি? এফ সম্পৃক্ত বাষ্পচাপ, আর একটা হচ্ছে কি শিশিরাঙ্কে বাষ্পচাপ। অপশন দেখবা, অপশনে দেখবা দুইটা অপশন অটোমেটিক বাদ দেওয়া যাবে। কেন? যদি বায়ুর তাপমাত্রায় সিক্ত বাষ্পচাপ চায়, ধরো এই কোশ্চেনটার এরকম অপশন থাকবে, একটাতে 10 আর একটাতে 12, তাহলে এই দুইটা বাদ না অটো। কারণ দেখো এফটা অলওয়েজ কি হবে? বড় হবে, 14 চাইতে কি হবে? বড়। তাহলে 14 চাইতে যদি বড় হয় তাহলে এটা বাদ, এটা বাদ, যেটা 14 চাইতে বড় আছে ওই দুইটার মধ্যে একটা কি হবে? অ্যান্সার হবে। কারণ এফ এর মানটা সবসময় কি হবে? স্মল এফ এর চাইতে বড় হবে। আর একটা সূত্রই আছে, আর ইজ ইকুয়াল টু এফ বাই এফ গুণন 100%। দেখো আজকে টপিক শেষ। পাহাড়ে কত তাপমাত্রায় পানি ফুটানো যাবে? কত তাপমাত্রায় পানি ফোটানো যাবে? তাহলে পাহাড়ে নিয়ে গেছে, আমরা ভূমিতে জানি 100 ডিগ্রি, পানি ফুটে আসলে বাষ্প হয় কত ডিগ্রিতে? 100 ডিগ্রি। কিন্তু উপরের দিকে নিয়ে গেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। হ্যাঁ, পাহাড়ে কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটানো যাবে? তাহলে বা কিরকম তাপমাত্রা লাগবে? পৃথিবী এই ভূপৃষ্ঠের এইখানে যদি আমাদের লাগে 100, পাহাড়ে মানে সূর্যের কাছাকাছি যাচ্ছি, তাহলে টেম্পারেচারটা আরো কম লাগবে না? তাহলে হচ্ছে কি লোয়ার দেন 100, লোয়ার দেন 100। তাহলে পাহাড়ে নিয়ে গেলে কত ডিগ্রিতে ফোটাইতে পারবো? লোয়ার দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই যে আপেক্ষিক, এটা এটা সবার সব ক্লিয়ার কিনা? গতিশক্তি, আপেক্ষিক, যে আর্দ্রতা, এগুলা সবই ক্লিয়ার হয়েছে কিনা? আর ক্লাস সবাই বুঝতে পারছো কিনা এটা কমেন্টস করো। লাস্ট ম্যাথ আরেকবার। একদিনের শিশিরাঙ্ক 10 ডিগ্রি, শিশিরাঙ্ক বলা আছে কি 10 ডিগ্রি, আর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে কত? 70%। ওই দিনে বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত? 10 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে কত? 14 মিলিমিটার এইচজি। 10 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে 14 মিলিমিটার কত? এইচজি। তাহলে আমাদের বের করতে হবে বায়ুর যে কোনটা? এটা পাহাড়ে কত তাপমাত্রায় পানি ফোটানো যাবে? হ্যাঁ, এখন দেখো ভূপৃষ্ঠে পানি আসলে ফোটানো যায় কত তাপমাত্রা লাগে? 100 ডিগ্রি। ভূপৃষ্ঠে লাগে কত? 100 ডিগ্রি। এখন আমি পাহাড়ে নিয়ে গেছি, পাহাড়ে নিয়ে গেলে হচ্ছে আমাদের সূর্যের কাছাকাছি যাচ্ছে না? পাহাড়ে উপরে যত উপরে উঠবা তাপমাত্রা তত কি হবে? সূর্যে তুমি একটু কাছাকাছি চলে যাইতেছ, তার মানে হচ্ছে তাপটা তোমার সেখানে আরো বেশি লাগবে। তাহলে সেইখানে হচ্ছে তুমি যে তাপমাত্রাটা পাবা, এখানে হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ 100 ডিগ্রিতে ফুটে, তুমি ওইখানে যায় পাহাড়ে যায় কি করতে পারবা? লোয়ার দেন 100 ডিগ্রি, মানে 100 ডিগ্রির কম তাপমাত্রাতেই পানি কি হয়ে যাবে? ফুটে যাবে। কারণ তুমি সূর্যের কাছাকাছি যাচ্ছ। হ্যাঁ, সূর্যের কাছাকাছি চলে যাইতেছো, ভূপৃষ্ঠ থেকে তুমি উপরে উঠতেছো। বুঝতে পারছো কিনা ইসরাত?
লেকচার এই পর্যন্তই ছিল, লেকচার শেষ। ক্লাস তাহলে আমি শেষ করে দিচ্ছি। সবাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। পরীক্ষা হবে 9টায়। হ্যাঁ, তাহলে আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই শেষ। তাইলে শেষ করে দিচ্ছি। লেকচার কেমন ছিল বা কিরকম, কতটা বোরিং ছিল একটু কমেন্টস করো। আজকের লেকচার হচ্ছে কতটুকু বোরিং ছিল। কমেন্টস করো কিরকম বোরিং ছিল বা সবাই বুঝতে পারছো কিনা, বুঝতে প্রবলেম হয়েছে কিনা। আর দুইবার যেহেতু ফোনে একটু ডিস্টার্ব হয়েছিল, একবার চাপ লাগে কেটে গেছে আর একবার হচ্ছে ক্যামেরা সমস্যা ছিল।